প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি মাধ্যমিক এর নবম দশম শ্রেণীতে বর্তমানে অধ্যয়নরত যে সমস্ত শিক্ষার্থীরা আছো, তোমাদের সকলকে এই ভিডিওটি দেখার জন্য। এই ভিডিওটি মূলত নবম দশম শ্রেণীর মাধ্যমিক নবম দশম শ্রেণীর গণিত বইয়ের 16তম চ্যাপ্টার এর অন্তর্ভুক্ত 16.4 অনুশীলনীর 8, 9 ও 10 নম্বর প্রশ্নের সমাধান নিয়ে তৈরি করা। যদি তোমরা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখো, তাহলে এই সম্পর্কিত অন্যান্য যে সমস্যাগুলো তোমাদের পাবলিক পরীক্ষাতে আসবে, সেই সমস্যাগুলো তোমরা অবশ্যই সমাধান করতে পারবে বলে আশা রাখি। কাজেই চলো কথা না বাড়িয়ে আমরা এই ভিডিওটি দেখার চেষ্টা করি। এখানে প্রথমেই তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে 8 নম্বর প্রশ্নের সমাধান, যে একটি আয়তাকার ঘনবস্তু 16 মিটার, প্রস্থ 12 মিটার ও উচ্চতা 4.5 মিটার, এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল, কর্ণের দৈর্ঘ্য ও আয়তন নির্ণয় করো। আমরা যদি এর সমাধানে চলে যাই, তাহলে দেখো আমরা জানি যে আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটা জিনিস থাকে। তাহলে আমরা একটিকে ধরবো এ, একটিকে ধরবো বি, একটিকে ধরবো সি। আমাদের সুবিধার্থে আমরা তিনটি চলক দ্বারা সংজ্ঞায়িত করে নিচ্ছি। এখানে আমরা আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যাতে করবে এ ইকুয়াল 16 মিটার, এখানে ইকুয়াল 16 মিটার, বি ইকুয়াল 12 মিটার, সি ইকুয়াল 4.5 মিটার। আমরা এখানে এ বি সি এই মানটি কিন্তু দেওয়া আছে, আমরা শুধুমাত্র এই চলক আকারে এ বি সি একে ধরে নিলাম। এখন আমরা চলে যাচ্ছি নিচে, আয়তাকার ঘনবস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল। আমরা যে সূত্রটা জানি যে আয়তাকার ঘনবস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল 2 × AB + CA + BC, 2 × AB BC + CA। তুমি যেভাবে বলবে সেভাবে হবে। AB + BC + CA দিলে হবে, AB CA BC দিলে হবে। তুমি যে সূত্রটি জেনে থাকো সেই সূত্রটি এখানে লিপিবদ্ধ করবে। তারপরে আমরা এখানে এই 2 থাকলো, এর মান এটা, বির মান এটা আমরা বসিয়ে দিলাম, সির মান এটা বসিয়ে দিলাম, এর মান এটা বসিয়ে দিলাম, এ বির মান এটা বসিয়ে দিলাম, সির মান এটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে আমরা এগুলো যদি ক্যালকুলেশন করি, 16 আর 12 যদি গুণ করে দিই 192 পাই। 4.5 × 16 যদি গুণ করি 72 হয়, অথবা 12 × 4.5 যদি গুণ করে দিই 54 হয়। এখন আমরা যদি এই তিনটা যদি যোগ করি, 192, 72, 54 যদি যোগ করে দিই তাহলে 318 পাই। 318কে যদি আমরা 2 দিয়ে গুণ করে দিই তাহলে কত পাই? আমরা 636 পাই। ঠিক আছে, এখন আমরা এটা হচ্ছে কি বের করলাম, আমরা হচ্ছে কিন্তু আয়তাকার ঘনবস্তুর সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করলাম। আমাদের প্রশ্নে চেয়েছিল কি পৃষ্ঠতলের ক্ষেত্রফল, কর্ণের দৈর্ঘ্য, আয়তন। তাহলে আমরা পৃষ্ঠতলের ক্ষেত্রফল আমাদের কিন্তু একটা বিষয়ের উত্তরটা চলে আসলো। এবার আমরা যাচ্ছি যে কর্ণের দৈর্ঘ্য নির্ণয়, তার পরবর্তী যাবো আয়তন নির্ণয়। তাহলে কর্ণের দৈর্ঘ্য নির্ণয় সূত্রটি হচ্ছে √A² + B² + C², √A² + B² + C²। এই যেটা রয়েছে এই সূত্রটি দিয়ে আমরা এই মানগুলো বসিয়ে দিলে আমাদের উত্তরটি চলে আসবে। তাহলে এর মান 16, বি এর মান হচ্ছে 12 এবং সি এর মান হচ্ছে 4.5। এটা আমরা মান বসিয়ে দিলাম। যেহেতু প্রত্যেকটা পরে স্কোয়ার ছিল, আমরা প্রত্যেকটা পরে স্কোয়ার দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এগুলোকে যেহেতু একসঙ্গে নাই, এই জন্য আমাদের বর্গমূলটা কিন্তু যে উঠে যাবে না, যে এইটা এটা এর সঙ্গে উঠে গেল, এটা এর সঙ্গে উঠে গেল, এভাবে কিন্তু হবে না। আগে আমরা এটাকে কী করবো, ভাঙিয়ে নিব, অর্থাৎ ক্যালকুলেশন করবো, পরবর্তীতে আমরা বর্গমূল করে দিব। তাহলে 16কে যদি আমরা স্কোয়ার করি, তাহলে 16কে 16 দিয়ে গুণ করলে 256 হয়, 12কে 12 দিয়ে গুণ করলে 144 হয়, 4.5কে 4.5 দিয়ে যদি গুণ করায় 20.25 হয়। তাহলে এই তিনটে যদি যোগ করা হয় তাহলে আমরা এই মানটি পাই। এখন এটাকে যদি বর্গমূল করি তাহলে আমরা এই মানটি পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এবার আমরা চলে যাচ্ছি আয়তাকার ঘনবস্তুর আয়তন নির্ণয়ের ক্ষেত্রে। আমরা যদি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা যদি গুণ করে দেওয়া হয় তাহলে কিন্তু উত্তরটি চলে আসে। কাজেই এখানে আমরা সেই আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য এইটা, প্রস্থ এইটা, উচ্চতা আমরা গুণ করে দিব। তাহলে 16, 12 আর 4.5 এটাকে আমরা যদি গুণ করে দিই তাহলে 864 ঘনমিটার হয়। যেহেতু ঘনবস্তুর আয়তন বলছে সে কারণে আমাদের এটা ঘনমিটার হবে। কিন্তু আর এটাতে কি ছিল, কর্ণের দৈর্ঘ্য চেয়েছিল, এই জন্য কিন্তু শুধু মিটার দিয়েছিলাম। আর এটাতে কি ছিল, ক্ষেত্রফল চেয়েছিল, এই জন্য আমরা কিন্তু বর্গমিটার দিয়েছিলাম। আমাদের ক্ষেত্রফলের ক্ষেত্রে বর্গমিটার হবে, যখন কর্ণের দৈর্ঘ্য চাই শুধুমাত্র তখন কিন্তু মিটার হবে এককের ক্ষেত্রে। ঘনবস্তুর আয়তন যখন বলবে তখন কিন্তু ঘনমিটার হবে। চলে যাচ্ছি আমরা এবার পরবর্তী নম্বর প্রশ্নটিতে। যে 9 নম্বর প্রশ্নটিতে বলা আছে যে একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতার অনুপাত 21:16:12 দেওয়া আছে। এটা প্রশ্ন এটাই। কর্ণের দৈর্ঘ্য 87 সেন্টিমিটার হলে ঘনবস্তুটি তলের ক্ষেত্রফল নির্ণয় করো। এখন দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতার অনুপাত দেওয়া আছে। এখানে কিন্তু বলা নেই যে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা 21, 16 ও 12, এখানে কিন্তু অনুপাত। তাহলে আমরা একটি চলকের সঙ্গে যুক্ত করে নিব। ধরি যে দৈর্ঘ্য 21x, প্রস্থ 16x এবং উচ্চতা 12x, এভাবে আমরা ধরে নিব। তার আগে আমরা সংজ্ঞায়িত করে নিই একটু, যে মনে করি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যুক্ত করবে এ বি সি। ধরি এ ইকুয়াল 21x, বি ইকুয়াল 16x এবং সি ইকুয়াল 12x, এটা ধরে নিলাম আমরা। আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য, তাহলে কর্ণের দৈর্ঘ্য কী হয়, কর্ণের দৈর্ঘ্যতে চলে আসে যে আমরা যে সূত্রটি যেটা জানি সেই সূত্রটি এখানে লিপিবদ্ধ করছি, যে A² + B² + C², এটা লিখে দিলাম। দেখো এখানে কিন্তু কর্ণের দৈর্ঘ্য আমাদের 87 সেন্টিমিটার ছিল। আবার আমরা সূত্র দিকে এই সূত্রটা আমরা জানি, এই সূত্রটার ভিতরে যদি আমরা এই মানগুলো বসিয়ে দিই তাহলে কিন্তু আমরা এই মানগুলো কি ক্যালকুলেশন করলে আমরা এগুলো পাই।
আচ্ছা 21x², তাহলে এটাকে যদি আমরা বর্গ করি তাহলে এটা পাই, এটাকে বর্গ করলে আমরা এটা পাই, এটাকে বর্গ করলে আমরা এটা পাই। তাহলে এখন যদি আমরা এই তিনটাকে যুক্ত করি বা যোগ করি তাহলে এটা হয়। তাহলে এর বর্গমূল আমরা কি করতে পারবো, বর্গমূল করা এই মুহূর্তে সম্ভব নয়। তাহলে আমরা এই যে এটা কিন্তু কি আমরা এটা কর্ণের দৈর্ঘ্য পেয়েছি, সূত্র অনুযায়ী পেয়েছি। আবার আমাদের কর্ণের দৈর্ঘ্য কিন্তু প্রশ্নটির ভিতরে 87 ছিল, সে কারণে আমরা এটা একটা মান পেয়েছি, এটা একটা মান প্রশ্নে দেওয়া আছে। কাজে দুই ক্ষেত্রে দুই রকম হয়ে যাচ্ছে, এই জন্য আমরা এই ক্ষেত্রে লিখবো কি প্রশ্ন মতে লিখবো। ঠিক আছে, এই প্রশ্ন মতে যদি লিখি তাহলে এইটা বাম পাশে থাকবে, এটা ডান পাশে দিয়ে দিলাম। এটাকে যদি বর্গমূল হচ্ছে আমরা উভয় পক্ষে কী করবো, বর্গ করে দেবো। বর্গ করে দিলে আমাদের বর্গমূলটা উঠে যায় এই পাশ থেকে, অর্থাৎ এই যে স্কোয়ারটা এটা কিন্তু বর্গমূলটাকে তুলে দেওয়ার জন্যই কিন্তু স্কোয়ারটা করা। তাহলে এখন এটাকে যদি স্কোয়ার করে দিই তাহলে এটা, অর্থাৎ তুমি যেটা করবে সমান চিহ্নের উভয় পক্ষের যে রাশিটি থাকবে সেই রাশিটির দিকে একই কাজ করতে হবে। তাহলে আমরা উভয় পক্ষে বর্গ করে দিলাম, বর্গ করে দিলে এপাশে বর্গমূলটা আর স্কোয়ারটা উঠে যায়, আর এপাশে স্কোয়ারটা থেকে যায়। তাহলে 87 স্কোয়ার করলে আমরা 7569 পাই, আর এটাকে যা ছিল তাই থাকলো। এখন এই 841কে যদি আমরা পক্ষান্তর করি তাহলে এটা যদি গুণ আকার রয়েছে তাহলে কি 7569 এর নিচে কিন্তু 841 চলে যায়। তাহলে এখন এটাকে যদি ভাগ করি তাহলে শুধুমাত্র 9 হয়। তোমরা এটা ক্যালকুলেশন করে দেখবে, ক্যালকুলেট করলে তোমরা এটা পেয়ে যাবে। তাহলে এখন আমরা এই যে এই স্কোয়ারটা রয়েছে, স্কোয়ারটাকে যদি পক্ষান্তর করি তাহলে 9 এর উপরে গিয়ে দাঁড়ায়, তাহলে x = √9 হয়। এখন আমরা যদি √9কে যদি ভাঙিয়ে ফেলি তাহলে আমরা শুধুমাত্র 3 পাই, তাহলে x এর একটি মান পেয়ে যাচ্ছি আমরা, যেটা আমরা যে প্রথমে যেটা ধরেছিলাম এই অর্থাৎ দৈর্ঘ্য ধরেছিলাম 21x, প্রস্থ ধরেছিলাম 16x এবং উচ্চতা ধরেছিলাম যেটা অর্থাৎ আমরা ধরেছিলাম যেটা উচ্চতা আমরা একটি মান ধরেছিলাম, উচ্চতা আমাদের অর্থাৎ প্রশ্নে যেটা দেওয়া ছিল যে উচ্চতার মান ছিল 12x ছিল। এখন আমাদের যেহেতু আমরা এখানে সেই মানগুলো এখানে বসে নিয়েছি মূলত, তাহলে এখানে আমরা এখানে c সমান হবে, এখানে c সমান হবে। তাহলে এখানে a সমান এটা দিয়ে দিলাম আমরা, তাহলে 63 পাচ্ছি। b সমান অর্থাৎ x এর জায়গায় 21x এর জায়গায় x এর জায়গায় মানটি আমরা লিপিবদ্ধ করছি, এই মানটি লিপিবদ্ধ করে দিলাম। এর আধিকার ঘনবস্তু তলের ক্ষেত্রফল, তলের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমরা যে সূত্রটা জানি এই সূত্রটা এখানে লিপিবদ্ধ করলাম, 2 ab + ca + bc। ab এর মান এখানে আমরা বসিয়ে দিলাম, a এর মান 63, b এর মান 48, c এর মান 36, a এর মান 63, b এর মান 48, c এর মান 36। এটা মানগুলো আমরা কি করলাম এখানে সব বসিয়ে দিলাম। এই বসিয়ে দেওয়ার পরে আমরা এগুলোকে একটু হিসাব করব। হিসাব করলে দেখো আমরা যদি গুণ করে দিই, এই দুটোকে যদি গুণ করি তাহলে আমরা এইটা পাই, এই দুটোকে গুণ করলে আমরা এটা পাই, এই দুটোকে গুণ করলে আমরা এই মানটি পেয়ে যাই। তোমরা ক্যালকুলেট করবে ক্যালকুলেটার দিয়ে। এখন 2 দিয়ে যদি আমরা এটিকে গুণ করে দিই তাহলে আমরা 140 উত্তর, অর্থাৎ 14,040 এই বর্গ সেন্টিমিটার এই মানটি পেয়ে যাচ্ছে। এটি ছিল যেটি আমাদের প্রশ্নে চেয়েছিল তার সমাধান চলে আসছে। কাজে এই প্রশ্নটি এই পর্যন্তই। চলে যাচ্ছি 10 নম্বর প্রশ্নের, অর্থাৎ পরবর্তী নম্বর যে প্রশ্নটি রয়েছে। এখন আমাদের একটি এখানে দেওয়া আছে যে একটি আয়তকার ঘনবস্তু 48 বর্গমিটার ভূমির উপর দণ্ডায়মান। কত বর্গমিটার? 48 বর্গমিটার ভূমির উপর। তাহলে ঘনবস্তু কিন্তু বর্গমিটারে দিয়েছে, তাহলে এখানে a আর b গুণ করলে কিন্তু হয়ে যাচ্ছে আমাদের। এখানে কিন্তু উচ্চতা চাই নাই, উচ্চতা পরবর্তী এখানে মান দেওয়া আছে। তাহলে ঘনবস্তু বর্গমিটার যদি বলছি তাহলে কিন্তু এখানে আমাদের a আর b যে মানটি থাকবে সেই মান দুটির গুণফল কিন্তু এটা দেওয়া আছে। তাহলে কর্ণ দেওয়া আছে 13 আর উচ্চ দেওয়া আছে 3। এখানে আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য পরিসীমা নির্ণয় করো। সমাধান, মনে করি আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য a মিটার, আমরা এখানে ধরে নিচ্ছি a মিটার। আয়তকার ঘনবস্তু প্রস্থ b মিটার, আয়তকার ঘনবস্তুর উচ্চতা c মিটার, কিন্তু c এর মান যদি দেওয়া আছে এই জন্য আমরা লিখে নিচ্ছি c = 3 মিটার লিখে নিচ্ছি আমরা। এখন ভূমির ক্ষেত্রফল, আয়তকার ঘনবস্তুর যে ভূমিটার থাকবে, ভূমি হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে যেটা হবে সেটা হচ্ছে কত 48 বর্গমিটার। ঘনবস্তু বলতে কি বোঝায়? ঘনবস্তু বলতে মনে করে একটা ইটের একটা তলের ক্ষেত্রফল, অর্থাৎ দৈর্ঘ্য রয়েছে একটা ইটের তলকে কিন্তু দৈর্ঘ্য আর প্রস্থ থাকে। এখানে কিন্তু উচ্চতা নিয়ে আমরা আয়তন নির্ণয় করছি না, এই জন্য এখানে শুধুমাত্র যেহেতু ভূমির ক্ষেত্রফল এবি নির্ণয় করলাম 48 বর্গমিটার প্রশ্ন দেওয়া আছে, তাহলে এবি = 48। এখন আমাদের আবার কর্ণ বা দেওয়া আছে কত, কর্ণ 13, এখানে এই যে কর্ণ দেওয়া আছে 13 মিটার দেওয়া আছে। এর জন্য আমরা এখানে 13 সমান এই যে √a² + b² + c², যে কর্ণের যে সূত্রটি রয়েছে আমরা জানি সেটা লিখে দিলাম। আবার প্রশ্ন থেকে আমরা জানি 13 দেওয়া আছে কর্ণের মান, আবার এটাও কর্ণ এটারও কর্ণ। এই জন্য আমরা এখানে লিখব কি, যে প্রশ্ন মতে এখানে আমরা দিতে পারি যে প্রশ্ন মতে এইটা সমান এইটা। তাহলে এটাকে যেহেতু আমাদের বর্গমূল রয়েছে, বর্গমূল যখনই থাকে যদি আমরা তুলতে চাই তাহলে উভয় পক্ষে কিন্তু বর্গ করে দিতে হয়। তাহলে বর্গ যদি করে দিই তাহলে এই 13 দিতে হবে, অর্থাৎ এখানে আমরা দিতে পারি যে এই 13 ইকুয়াল যে √ ছিল যেটা a² + b² + c², এইটা দিলাম। কিন্তু এর আবার কি করতে হবে, বর্গ করে দিলাম। কেন দেবো? কারণ আমরা এই যে বর্গমূলটাকে তুলে দিতে চাচ্ছি, এই জন্য কিন্তু বর্গটা করা। তাহলে এইটা বাদ যায়, থাকবে কি এখানে এইটা থেকে যায়, আর এটার স্কেল করলে 13 106 নয় 169 হয়। তাহলে এখন 169 থাকলো, a² b² c² এটা থাকলো। এই মানগুলো আমরা এই মান এর মান এটাকে বসিয়ে দিলাম। তাহলে 169 সমান a² + b² এই 9টা থেকে যায়, যদি দুটোর মান নাই তাহলে এই 9 থাকলো এখানে।
আচ্ছা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা এক পাশে রাখলাম, আর এই 9কে পক্ষান্তর করে দিলাম। তাহলে 169 মাইনাস 9 ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা হয় 169 থেকে যদি 9 চলে যায় তাহলে আমাদের থাকে কত, 160 থেকে। এখন আমরা যে সূত্রটি জানি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আমরা সূত্র জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এই সূত্রটি আমরা জানি আমাদের সেই বীজগণিতিক রাশি তৃতীয় অধ্যায়ের প্রথম দিকের যে সূত্রটি রয়েছে সূত্রগুলোর ভিতরে তুমি এটি পাবে, বইটি তোমরা একটু খুলে দেখে নিতে পারো। তাহলে এই যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল এইটাকে আমরা ভাঙালাম, ভাঙিয়ে আমরা এইটুকু পাচ্ছি, আর 160 থাকলো এটা। এ প্লাস বি থাকলো এখানে এ প্লাস বি হোল স্কোয়ার, আর এই মাইনাস 2কে আমরা পক্ষান্তর করে 2ab ডান পাশে নিয়ে গেলাম, তাহলে প্লাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়ে গেল। তাহলে 160-এর সঙ্গে যদি 2ab যুক্ত করে দিই তাহলে 160 আর 2 থাকলো। এবির মান কত, আমাদের যেহেতু বলেছিল 48 বর্গমিটার ভূমির উপর নটার মান, তো বর্গমিটার এবির মান ছিল 48, তাহলে এখানে মানটি আমরা বসিয়ে দিলাম। তাহলে 48 দুগুণি কত হয়, 96 হয়। সেই 96 সঙ্গে যদি 160 যোগ করি তাহলে আমরা 256 পাই। ঠিক আছে, 256 হলো, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার এর মান আমরা 256 পাচ্ছি। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার 256, তাহলে এই স্কোয়ারকে যদি পক্ষান্তর করি আবার তাহলে কিন্তু এই যে এ প্লাস বি সমান আমরা বর্গমূল 2, 5, 6 পাই। এটাকে যদি বর্গমূল করা হয় তাহলে আমরা 16 পাচ্ছি। তাহলে আমরা এ প্লাস বি এর একটি মান পাচ্ছি। ঠিক আছে, আবার আমরা কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আরও একটা মান সূত্র জানি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এই সূত্রটা আমরা জানি। এই একই সূত্র আমরা এই দুইবার প্রয়োগ করবো। এটাকে এখানে দিয়েছি, প্রয়োগ করা হয়েছে। এবার আমরা এই সূত্রটিকে নিচ্ছি, যে সূত্রটি লিখলাম এই সূত্রটি এখানে প্রয়োগ করবো, যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab ইকুয়াল 160। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল 160 মাইনাস 2ab। তাহলে এ মাইনাস বি ইকুয়াল 160 মাইনাস এবির মান 48 বসিয়ে দিলাম, আর এ মাইনাস বি হোল স্কোয়ার এইটা এই থাকলো। এটাকে যদি 160 থেকে যদি 48 দুগুণে 96 বাদ দিয়ে দিই তাহলে 64 হয়। তাহলে এই যদি আমরা এ মাইনাস বি সমান আমাদের কি দাঁড়ায়, 64-এর উপর বর্গমূল হয়, তাহলে বর্গমূল এই 8 হয়। ঠিক আছে, আমরা এতক্ষণ যাবত এই যে আমরা কেন সূত্রটা বীজগণিতিক সূত্র এখানে প্রয়োগ করলাম, উদ্দেশ্য এটাই যে আমরা এ প্লাস বি এবং এ মাইনাস বি আকারে দুটি সমীকরণ তৈরি করে নেব, যেটা এখানে একটি সমীকরণ তৈরি হয়েছে এবং এখানে একটি সমীকরণ তৈরি হয়েছে। আমাদের টার্গেট থাকবে দৈর্ঘ্য আর প্রস্থের মান বের করা। এজন্য আমরা এ বির মান বের করতে গেলে আমাদের এ প্লাস বি আর এ মাইনাস বি এই আকারে যদি দুটি সমীকরণ তৈরি করতে নিতে পারি তাহলে আমরা এখানে হয় যোগ করে অথবা বিয়োগ করে এর মান একবার বি এর মান একবার, অর্থাৎ যে প্রতিস্থাপন পদ্ধতি যে অপনয়ন পদ্ধতির যে বিষয়টি রয়েছে সেটা আমরা করে এখানে অন্যান্য মানগুলো বের করে নিতে পারবো। উদ্দেশ্য সেটা। আসো আগে আরেকটু, তাহলে 1 আর 2 যদি যোগ করি, তাহলে 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ আমাদের যদি যোগ করে দিই, এ প্লাস বি ইকুয়াল আমাদের এখানে এ প্লাস বি ইকুয়াল কত ছিল, এ প্লাস বি ইকুয়াল 16 ছিল। ঠিক আছে, এ প্লাস বি ইকুয়াল এখানে এই 16 লিখে নিলাম। যদি এ মাইনাস বি ইকুয়াল কত আছে, এ মাইনাস বি ইকুয়াল 8 আছে। এখন আমাদের কি 1 আর 2 যোগ করে পাই, যদি যোগ করি দেখো এটা বাদ যায়, তাহলে কি থাকে 2a ইকুয়াল 16 আর 8 24 হয়। তাহলে এই 2 ইকুয়াল 24, তোমরা 1 যোগ 2 যোগ করে পাই। তোমরা যদি এখানে যদি এইভাবে করতে চাও করে দিবে, সমস্যা নাই। আচ্ছা, এর মান এ থাকলো, 2কে পক্ষান্তর যদি করা হয় তাহলে 24-এর নিচে চলে যায়। 24কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে এখানে কত হয়, 12 হয়। এর মানে আমরা একটা সমীকরণে বসিয়ে দিতে পারি, অথবা যদি আমরা এই সমীকরণ দুটিকে আবার এখানে লিপিবদ্ধ করে আমরা যদি বিয়োগ করি তাহলে কিন্তু হয় যে এ মাইনাস বি ইকুয়াল 8। যদি আমরা বিয়োগে চলে যাই তাহলে চিহ্নটা পরিবর্তন হয়, তাহলে এ বাদ যায়, বি আর বি যোগ করলে 2b হয় ইকুয়াল 16 থেকে যদি 8 চলে যায় তাহলে আর 8 থাকে। ঠিক আছে, এখন দেখো এটি করা হয়েছে এখানে 2b ইকুয়াল 8, 2b ইকুয়াল কত 8। অর্থাৎ তুমি এটা কৌশল করে হিসাব করে যদি বের করে দিতে পারো তাহলে তোমার সম্পূর্ণ এত বড় আকারে লেখা লাগবে না। তাহলে বিকে বাম পাশে রেখে দিলাম, 2কে পক্ষান্তর করলে 8 যেহেতু গুণ আকার রয়েছে কাজে সেটা ভাগ আকার হয়ে 8-এর নিচে চলে যায়। তাহলে বি ইকুয়াল 8/2 ইকুয়াল কত পাচ্ছি আমরা, এখানে 4 পাচ্ছি। এখন আমাদের তাহলে আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য কত পাচ্ছি, 12 মিটার। যেহেতু এরটাকে আমরা 12 মিটার পেয়েছি এখানে এ, আর এখানে প্রস্থ এই যে 4 মিটার বের হয়েছে, আমাদের ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করার কথা প্রশ্নে বলা ছিল। কাজেই আমরা এই প্রশ্নের সমাধানে শেষ অংশে চলে এসেছি, কিন্তু উত্তরটি চলে আসছে। এই কারণেই আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে এবং ভিডিওটি থেকে সামান্যতম ধারণা দিতে পেরেছি বলে আশা করছি। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এবং আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলি যদি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এই ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে জানাচ্ছি অন্তরস্থল থেকে ধন্যবাদ।